স্টোনটা কিভাবে বেরোয় সেটা উনি বললেন যে বলবেন, কিন্তু কোনোভাবে মিস হয়ে গেছে, ওটা বলবেন নিশ্চয়ই। আর 2 নম্বর হচ্ছে একটা কমপ্লিকেশন, যেটা হামিম স্যার বারবার বলছিলেন যে যদি রেখে দেওয়া হয় তাহলে ক্যান্সার হতে পারে, কার্সিনোমাতে আসতে পারে। তো সুতরাং সেই বিষয়ে সতর্ক হতে হবে। আরও একটা কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে গলস্টোন আইলিয়াস বা ইলিয়াস। এটাও একটা খুব বড় কমপ্লিকেশন, যেটা হামিম স্যারকেই বলবো আরেকবার যদি উনি ব্যাখ্যা করেন এই দুটো প্রশ্ন। মেডিসিনের পার্টটা তো আশরাফুল হক স্যার বলবেন বা অন্যান্য স্যারেরা বলবেন। এই দুটো গলস্টোন আইলিয়াস আর কিভাবে স্টোনটা বেরোয় উনি ব্যাখ্যা দেবেন বললেন হামিম স্যার, সেটা যদি একটু আরেকটু ইলাবোরেট করেন। ধন্যবাদ। ডাক্তার হামিম স্যার। ডাক্তার জি, হামিম স্যার। থ্যাংক ইউ স্যার। আমি কুনাল স্যারকে ধন্যবাদ জানাই। তো বিষয় হচ্ছে গলস্টোন আইরিয়াস এই নামে আমি কোনো টার্ম তো স্যার বলি নাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি স্টোনটা কিভাবে বের হয় সেটা জানতে চেয়েছেন। তো স্টোন আমরা ম্যাটেরিয়া মেডিকায় এটার একটা এক্সপ্লেনেশন পেয়েছি। এটা হলো ক্যান্টের ম্যাটেরিয়া মেডিকায় উনি মেডিসিন গুলোকে যেভাবে করে মানে লিখেছেন, সেখানে বলেছেন যে স্টোন এটা হচ্ছে যেই নেরো পার্টটা এটা রিল্যাক্স হয়ে যায়, ডিস্টেন্ট হয়ে যায় যখন ঔষধের মাধ্যমে ডিস্টেন্ট হয়ে স্টোনটা পেইনলেস উইদাউট পেইনে বের হয়ে চলে আসে, যেটা হচ্ছে চেলিডোনিয়ামে বলেছেন যে পেইনলেস মানে কোনো ব্যথা মুক্ত ভাবেই বের হয়ে এটা মেইনলি হচ্ছে বাইল ডাক্টের মাধ্যমে এসে আমাদের যে ডিওডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে এটা পড়ে আর কি, মানে আসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে গিয়ে এটা হচ্ছে স্টুলের সাথে বের হয়ে যায়, সেকেন্ড পার্ট অফ দ্য বের হয়ে যায়। এটা হচ্ছে এই মানে কে বললেন এটা, ডক্টর জেটি ক্যান্টের মেডিকা থেকে আমি এটার এক্সপ্লেনেশন পেয়েছি। আর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ডিজলভ হয়ে যায়, স্টোন ডিজলভ হয়ে যায়। স্টোনটা ডিজলভ হয়ে যায় কিভাবে, আমরা যদি এটার একটা মেকানিজম আমরা তো অবশ্যই জানি, বলছি যে যখন কোলেস্টেরলটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, ঘন হয়ে যায়, ঘন হয়ে মেইনলি হচ্ছে কোলেস্টেরল স্টোন গুলো যায়। যদি কোলেস্টেরলের পরিমাণ আমাদের যতটুকু দরকার তার চাইতে বেড়ে যায়, তাহলে এই গল ব্লাডারে কোলেস্টেরলটা কনসেন্ট্রেটেড হয়ে এখানে হচ্ছে আপনার পাথর হয়, অথিগমেন্ট বা বিলিরুবিন কনসেন্ট্রেটেড হয়ে এটা পাথর হয়ে যায়। তো যেহেতু কনসেন্ট্রেটেড হয়ে যায় বা এটা ঘন হয়ে যায়, জাস্ট ঔষধের মাধ্যমে জিনিসটাকে ডিজলভ করা যায়। ডিজলভ বলতে এটাকে পাতলা করে দেওয়া যায়, পাতলা করে দিয়ে এটার যে নর্মাল যে মানে মোবিলিটি বাইল স্টেসিস বলে আর কি। বাইল স্টেসিস মানে হচ্ছে এই বাইলটা মুভমেন্টটা কমে যায়, অপর্যাপ্ততা হয়ে যায়। তো এই যে এই অপর্যাপ্ত বাইল স্টেসিস বা বাইল মুভমেন্ট এটাকে সচল করে, সচল করার মাধ্যমে পাথরটাও ডিজলভ হয়ে বাইলের সাথেই রেগুলেট করতে থাকে। এই ধরনের দুইটা মেকানিজম আমরা এটা জাস্ট ম্যাটারমেডিকা থেকে পেয়েছি। আর গলব্লাডার আইলিয়াস বলে আমি কিছু তো বলি নাই স্যার, আমি বলছি গলব্লাডার পলিপ বলছি, গলব্লাডার পলিপ বলছি, হার্টম্যান পাউচ বলছি, আরো কিছু মানে বেশ কিছু টার্ম বলেছি। এখন আইলিয়াস বলে আমি কিছু বলি নাই স্যার, এটা যদি কিছু থাকে আমি এটা ভালোভাবে জানি না। আপনি আইলিয়াস বলে আপনি বলেননি, মানে ওইটা উল্লেখ যদি করেন তাহলে ভালো হয়, সেটাই বললাম। মানে সেটাও একটা কমপ্লিকেশন, ও সেটা উল্লেখ আচ্ছা করা আচ্ছা দরকার বলে আচ্ছা, মনে করছি। গলব্লাডার আইলিয়াস, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমি ডিসকাশন হোক, এটার অ্যান্সার আমি দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, ডিসকাশন হতে থাকুক, আমি এটার ওকে ইয়ে দিচ্ছি। জি 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 অন্যান্য জি ডিসকাশন গুলো জি হতে স্যার। থাকুক। আচ্ছা, আমি আমাদের স্যারের সঙ্গে আর কারো কোনো কিছু যুক্ত করার থাকলে যুক্ত করতে পারেন। অ্যাকচুয়ালি আমি বলি হ্যাঁ একটু। স্যার, অবশ্যই। হ্যাঁ সেটা বললেন হামিম স্যার, একদম মানে খুব টু দি পয়েন্ট অ্যান্সার দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ডিজলভ করা স্টোন, এটা একটা মেকানিজম হতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে গল ব্লাডারের যে মাসেলটা, ওটা তো অ্যাকচুয়ালি সার্কুলার ফাইবার দিয়ে তৈরি। মানে অজগর যখন হরিণ খায়, হরিণের মানে শরীরের ডায়ামিটারের চেয়ে অজগরের শরীরের ডায়ামিটারটা অনেক ছোট, কিন্তু যখন গিলে খায় তখন অটোমেটিক্যালি ওটা বড় হয়ে যায়। সুতরাং যখন গলব্লাডারে স্প্যাজম করছে আমাদের মেডিসিন, যদি করে, আমি জানি না কিভাবে, মোটা সাপারেন্টলি তো আমরা জানি না, কিন্তু যদি স্প্যাজম করে ওই স্টোনটাকে বার করে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা সম্ভব। কারণ
গল ব্লাডারের যে মাসেল সেটাও সার্কুলার ফাইবার দিয়ে তৈরি, যেটা খুব সম্ভবত হামিম স্যার উল্লেখও করলেন লাইকোপোডিয়ামে, যে সার্কুলার মাসেল ফাইবার বলে কিছু একটা টার্ম উনি উল্লেখ করলেন। তো সেই মেকানিজম হয়তো সম্ভব, এটুকুনি বলার। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এ পর্যায়ে চলে যাব ডক্টর আশরাফুল হক স্যারের কাছে। স্যার স্যার। শুভরাত্রি। জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হামিম স্যার, আপনার যদি জি, উত্তরটা আমি দিতে চান তাহলে জি দিয়ে স্যার। দেন এখন। হ্যাঁ, এটার উত্তরটা আমি একটু দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিন। হচ্ছে ওই যে, এটা হচ্ছে গল স্টোনটা। দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু একটা অ্যান্সার কিন্তু আছে, যে গল ব্লাডার স্টোনটা কিভাবে বের হয়। এখন দেখা যাচ্ছে, মনে করেন গল স্টোন, এই গল স্টোন গল ব্লাডার থেকে গল ব্লাডার ডাক্ট হয়ে বা বাইল ডাক্ট হয়ে যখন এটা ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, বা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিউডেনামে যাচ্ছে, ডিউডেনাম থেকে ডিউডেনাম, জেজুনাম এন্ড আইলিয়াম, যখন এটা আইলিয়ামে যাচ্ছে, কোনো কারণে দেখা যাচ্ছে স্টোনটা সেখানে আপনার ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো এই যে আটকিয়ে যাচ্ছে, আটকে যাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে একটা কমপ্লিকেশন তৈরি হচ্ছে, সেখানে একটা কমপ্লিকেশন তৈরি হচ্ছে। তো এই অবস্থাটাকে, মানে ওইখানে আটকে যাওয়া, যে সেটাকে গলস্টোন আইলিয়াস বলা হয় আর কি। জাস্ট এই ইমপ্রেকশনটাকে গলস্টোন আইলিয়াস বলা হয়। স্যার আপনি বুঝতে পেরেছেন? নল স্যার, হ্যাঁ, এটা আমি ঠিক মানে পরিষ্কার নিয়েছি স্যার। হ্যাঁ, মানে আমার কাছে পরিষ্কারই আছে, মানে সবার শোনার জন্যই যেহেতু হামিম স্যার এটা ব্যাখ্যা করছেন, আচ্ছা। সেহেতু আমি উম, জি জি, হামিম স্যারকেই বলতে বললাম ওই জন্য। ঠিক স্যার, আছে থ্যাংক স্যার, ইউ। ধন্যবাদ অ্যাকচুয়ালি স্যার। ওটা তৈরি বলা হয়, গলস্টোন যদি খুব বড় হয়, মানে 25 মিলিমিটার এরকম বড় সাইজ হয়ে যায়, তখন সেটা আস্তে আস্তে গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হতে হতে অনেক সময় ফেটে যায়, রাপচার করে যায়, এবং রাপচার করে গেলে ওখানে একটা ফিস্চুলা তৈরি হয় ওই গল ব্লাডারের সঙ্গে ইন্টেস্টাইনে, যেটা হামিম স্যার বললেন, এবং ওটা গিয়ে ওই আইলিয়ামে গিয়ে ইম্প্যাকশন হয়ে যায়, যার জন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যায়, এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে গেলে আহ, বায়ুও বেরোয় না, পায়খানাও বেরোয় না, এবং ওইখান থেকে ইনফেকশন হয়ে অনেক সময় ওই ইন্টেস্টাইনে অনেক সময় রাপচার হয়ে যায়, এবং একটা সেপ্টিক কন্ডিশন তৈরি হয়, পেশেন্টের জীবন মরণ সমস্যা হয়। এই যে ইনফেকশন হচ্ছে, এই কন্ডিশনটাকেই বলে গলস্টোন আইলিয়াস, এবং এটা খুব সিরিয়াস কন্ডিশন। কাজেই অনেক সময় আমরা অ্যাসিমটোমেটিক কেসে ওষুধ দিতে থাকি, কিন্তু গলস্টোন বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ের পরে গিয়ে ওটা যে রাপচার করে যেতে পারে এবং গলস্টোন আইলিয়াসের মতো একটা সিরিয়াস কন্ডিশন তৈরি করতে পারে, সেইটাও একজন চিকিৎসক মাথায় রাখতে হবে। সেই জন্যই এই গলস্টোন আইডিয়াসটা উল্লেখ করা দরকার বলে মনে করছিলাম, এবং আমি স্যার খুব সুন্দরভাবে বললেনও সেটা। স্যার, থ্যাংক ধন্যবাদ। ইউ। তবে এই কেসটা খুবই নরমাল, হ্যাঁ, ভেরি রেয়ার, এটা ভেরি অবশ্যই রেয়ার। ভেরি রেয়ার, কিন্তু থ্যাংক ইউ। তবু মাথায় জি স্যার। রাখতে জি হবে, স্যার, যেহেতু এটা অবশ্যই অবশ্যই অ্যাকিউট একজন এমার্জেন্সি। চিকিৎসকের মাথায় তো রাখতেই হবে, হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ স্যার দুজন স্যারকে। থ্যাংক ইউ স্যার। ডক্টর আশরাফুল হক স্যার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আমাদের সকল শিক্ষক মহোদয়গণকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমিন স্যার এত বিস্তারিত চারিদিক বর্ণনা করেছেন যে আমাদের বর্ণনা করার রাস্তাটা উনি বন্ধ রাখছেন। এটা অবশ্য খানিকটা হিংসা করে করেছে যাতে আমরা কথা বলতে না পারি আর কি। তো এই জন্য হামিম স্যারের জরিমানা হওয়া উচিত, মানে একটা সাইডও ফাঁক রাখেনি যে আমরা কথা বলবো। কয়েক কেজি বাতাসা জরিমানা করবো স্যার? যাই হোক, একটা জরিমানা করা উচিত, কারণ কিছু তো বাকি রাখা দরকার ছিল, কিছু তো আমাদের একটা বলা উচিত। এখন তো কিছুই বাকি রাখে নাই। এখন ওই আমার অবস্থা হয়েছে কিরকম, আমি আলোচনা কিছু করব, কিন্তু তার আগে একটা কথা মনে পড়ছে, গল্প মনে পড়ছে। গল্পটা আমার না বললে শান্তি পাচ্ছি না স্যার, বলুন স্যার। শান্তি পাচ্ছি না। বউ গেছে মানে বাড়ির পাশেই নদীর ঘাট, মানে নদী আর কি। তো বউ গেছে গোসল করতে, তো নদীর পানি তো স্বচ্ছ। ঘাটে গোসল করতে নামলে দেখে একটা বেলে মাছ, বড় খুব সুন্দর, কিলবিল করে সাঁতার কাটছে। তো বউ খপ করে ওই বেলে মাছটা ধরতে গেছে। মাছটা হাতে আটকাও পড়েছিল, কিন্তু কিভাবে জানি স্লিপ করে আবার পালিয়ে গেছে। এখন বলছে বউ, কি জন্য এবার ধরতে গেলাম, আর কি জন্য এবার ছুটে গেল, কি জন্য এবার ধরতে গেলাম, কি জন্য এবার ছুটে গেল।
অনেকক্ষণ হয়ে যায়, বউ বাড়ি ফিরে না, দেখে শাশুড়ি কয় বউ কই গেল রে, কই গেল রে, তাকিয়ে দেখে যে বউ তো নদীর পানিতে নেমে আসে, উঠেই না। বউ ওখানে যে গেছে, পরে শাশুড়ি ওখানে গেছে, যা দেখে যে বউ এক নাগাড়ে বলেই গেছে কি কি জন্য এবার ধরতে গেলাম, কি জন্য এবার ছুটে গেল। তেমন শাশুড়ি বলছে কিবা ধরলি কিবা ছুটলো, কিবা ধরলি কিবা ছুটলো, মানে বউ কোনো উত্তর দিচ্ছে না। এখন বউ একই কথাই বলে যায়, কি জন্য ধরলাম কি জন্য ছুটলো, আর শাশুড়ি কয় কিবা ধরলি কিবা ছুটলো। এখন শাশুড়ি বউ সমান ওই একই কথা বলছে, দেখে পাড়া পড়ে শুধু একজন জমতে জমতে অনেক মানুষ জমেছে, কিরে ঘটনা কি। এই শাশুড়ি এক কথা কয়ে যায়, বউ এক কথা কয়ে যায়। এখন তো লোকজন সবাই মিলে করেছে কি, কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, ডাক্তার ডেকে নিয়ে। ডাক্তার ডেকে নিয়ে এলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কিছুই পাচ্ছে না। ডাক্তার এখন বলছে রোগী বাকি, ওষুধই বাকি, রোগী বা ওষুধই বাকি। এখন এরকম একটা জটিল রোগ নিয়ে আজকে হামিদ স্যার আলোচনা করেছে যে আসলে এর ওষুধই বাকি, রেজাল্টই বাকি, এটি অনেকেই প্রশ্ন করে। এখন ডাক্তারের যে অবস্থা হয়েছে রোগী বাকি ওষুধে বাকি, এই প্রশ্ন কিন্তু পিত্তথলির পাথরির বেলায় অনেক সময় হয়। সিলেটি মানুষদের ভাষা, চিটাগাং মানুষদের ভাষা কিন্তু খুব কঠিন। ওরা এমন শব্দ বলে, অনেক শব্দ একই রকম মনে হয়। এই যে আমরা জানি যে হর্স মানে ঘোড়া, সিলেটি লোকেরা কিন্তু ঘোড়া বলতে পারে না, কয় গুড়া। রাউন্ড মানে ঘোরানো, তো ঘোড়া, এটাকে ওরা বলে ঘোড়া। আর ডাস্ট, ডাস্ট মানেও তো গুড়া, ওরাই সবগুলাকেই বলে গুড়া। তো একজন জিজ্ঞেস করছে একজনকে যে ভাই হর্স মানে কি, বলছে গুড়া। তো রাউন্ড মানে, কয় গুড়া। কয় ডাস্ট মানে, কয় গুড়া। এই বেটা, তুই হর্স মানেও গুড়া, রাউন্ড মানে গুড়া, ডাস্ট মানে গুড়া, সবই গুড়া, তুই কেমন গুড়া, কিসের গুড়া। কয় ভাই সাহেব বুঝলেন না, এই হর্স মানে হলো যে গুড়া লাফায়, লাফালাফি করে, এই ঘোড়া মানে ঘোড়া আর কি। আর রাউন্ড মানে হচ্ছে যে, রাউন্ড মানে হচ্ছে যে ঘোড়ায় যে এই গুড়া। আর ডাস্ট মানে কয় একেবারে গুড়া 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 গুড়া। তা অনেক সময় এই যে কোন গুড়ার অর্থ কি, এইটি ওই ভালো করে জিজ্ঞাসা না করলে যে কোনটা লাফালাফির গুড়া, কোনটা ঘোরাঘুরির গুড়া, আর কোনটা একেবারে গুড়া 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 বোঝা কঠিন। তা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পিত্তথলির পাথর। তো তরুণ বন্ধুরা, এইটি একটি হচ্ছে সাইকোটিক সমস্যা। আপনারা তো ওষুধ নির্বাচনের সময় সবসময় মনীষীরা বলেন যে ওষুধ যেমন কেস টেকিং করে যথাযথ হতে হবে, সদৃশ হতে হবে, মায়াজনটাও যেন তার সাথে সঠিক থাকে। তো ওষুধ আপনারা লক্ষণ সদৃশে যেটাই নির্বাচন করেন, যেহেতু এটি একটি সাইকোটিক প্রবলেম, তাহলে আমাদের অ্যান্টিসাইকোটিক ওষুধ আসার কথা। যেমন আমাদের হামিদ স্যার বলছিলেন মহামতি ডক্টর কেন্ট স্যারের বই থেকে একটা গুরুত্বপূর্ণ ওষুধের কথা উনি প্রথমেই বলছিলেন, নেকটাম স্যার। আমরা জানি যেটি একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন। তো এরকম এর ক্রনিক মেডিসিন যখনই আমাদের এখানে ওষুধ নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে, একই অবস্থায় কিছু ওষুধ আসে, ক্রনিক অবস্থায় কিছু ওষুধ আসে, আবার মধ্যস্থতা করার জন্য মাঝে মাঝে কিছু ইন্টারকারেন্ট ওষুধের দরকার পড়ে। যেমনটা পিত্তথলির পিত্তপাথরির অ্যাকুট পেশেন্টের জন্য যেমন ম্যানেজমেন্ট এক ধরনের, ক্রনিক পেশেন্টের জন্য ম্যানেজমেন্ট আর এক ধরনের। যেহেতু সারা আলোচনা করেছে আমি ওইদিকে যাবো না। ঠিক ট্রিটমেন্টের ক্ষেত্রেও যখন খুব তীব্র ব্যথা নিয়ে আসে অ্যাকুট অবস্থায়, তখন আমরা এক ধরনের ওষুধগুলো নির্বাচন করি আপাতত ব্যথাটা দ্রুত কমানোর জন্য। আবার ক্রনিক পেশেন্ট যখন আসে ওইরকম তীব্রতা থাকে না, তখন এক ধরনের ওষুধ নির্বাচন হয়। আবার দেখা যাচ্ছে যে ওষুধ খাওয়ার পরে কিংবা রোগী অ্যালোপ্যাথিতে অপারেশন করার পরে ভালো হয়ে গেছে, অপারেশন করে এর কিছুদিন পর আবারও দেখা যায় একই রকম প্রবলেম ফেস করে, তখন আবার পরীক্ষা করলে দেখা যায় আবারও পাথরি হয়েছে। এই মানুষের শরীরেই বলেন, আর এই যে আমাদের রাস্তাঘাটের বা বিল্ডিং তৈরির জন্য আমরা যে পাথর ব্যবহার করি, এই পাথরটা যে জায়গায়, যে জমিতে, যেই স্থানে একবার হয় সেখানে বারবার হয়। দেখবেন কোনো একটা জায়গায় পাথর হচ্ছে, ট্রাকের ট্রাক পাথর নিয়ে আসছেন, কিন্তু আবার 6 মাস 1 বছর ওয়েট করলে আবারও সেখানে পাথর জন্মায়। অর্থাৎ পাথর যেখানে একবার জন্মায় সেখানে কিন্তু বারবার জন্মায়। এটি শুধু আমরা বিল্ডিং আর রোডের জন্য যে পাথর ব্যবহার করি এই পাথরই না, মানুষের শরীরে আপনি প্যাঙ্ক্রিয়াস বলেন, পিত্তথলিতে বলেন, আর আপনি কিডনিতে বলেন, পাথরি কিন্তু বারবার জন্মায়। অপারেশন করে আপনি পাথরি ফেলে দিচ্ছেন, কিন্তু কারণ কিন্তু ফেলে দিতে পারেননি। কারণ ফেলে দিতে পারেন না দেখে অপারেশনের পরে আবারও পাথরি জন্মাচ্ছে। তো যে পেশেন্টটি অপারেশন করেছে, হোমিওপ্যাথি খায়নি, কিংবা হোমিওপ্যাথি খাওয়ার পরে সাকসেস হয়নি, অপারেশন করেছে, এই অপারেশন করার পরে যদি তার পিত্তথলি ফেলে দেওয়া না হয়, কিংবা মনে করেন
যে কিডনির পাত্রী, আমি যদিও কিডনির আজকে আমাদের আলোচনার বিষয় না, যেহেতু পাত্রীটা বিষয়, যে জন্য আমি কথাটা তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনি ওষুধ দিয়ে সাকসেস হননি, অপারেশন করেছেন, অন্তত রুগীর সাথে আপনার ভালো সদ্ভাব থাকলে তাকে আপনি একটু আবার আসতে বলবেন অপারেশনের পরে, সুস্থ হওয়ার পরে। আপনি একটা ওষুধ দেবেন, তার আর কখনো পাত্রী জন্মাবে না। আবার আপনি হোমিওপ্যাথি দিয়ে আপনি ধরেন একইটা অবস্থায় এসে ওষুধ দিয়েছেন, পাত্রী চলে গেছে, পরীক্ষায় পাওয়া যাচ্ছে পাত্রী নাই, সেই ক্ষেত্রে আপনি কি একটা ওষুধ ব্যবহার করবেন যাতে করে তার পাত্রীটা আবার না জন্মায়। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আমি যদি করিস্টেন্টোসালার ট্রিটমেন্ট দিই, আমি ধাতুগত চিকিৎসা দিই, তাহলে তার পাত্রী আর জন্মাবে না। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ট্রিটমেন্টের পরে পাত্রী ভালো হয়েছে, রোগী 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আবার ওইরকম প্রবলেম ফেস করছে, পরীক্ষায় কিন্তু আবারও পাত্রী পাওয়া যায়। এটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রেও পাওয়া যায়, অপারেশনের পরে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে বারবার পাত্রী জন্মাচ্ছে, আমি পাত্রী আর যাতে না জন্মাতে পারে সেই জন্য আমার কিছু করণীয় হোমিওপ্যাথিতে আছে কিনা। যেমন আমাদের বিজ্ঞ চিকিৎসক এবং আমাদের আলোচক বন্ধু ডাক্তার কুনাল স্যার অনেস্টলি একটা কথা বলছেন যে আমি একেবারে প্রপার হইতে চেষ্টা করেছি, আবার আমি কখনো আমার হোমিওপ্যাথির নীতির বাইরে গিয়েও চেষ্টা করেছি। এটি উনি অনেস্টলি বললেন। আমি আশরাফুল হয়তো অনেস্টলি এত সত্য কথা স্বীকার করবো না, কারণ এই মানসিকতা আমার নাই, আমাদের মধ্যে অনেকেরই নাই। কারণ আমরা কতটা সঠিক পথে চলি এই প্রচারে ব্যস্ত, কখনো আমরা এর বাইরে গিয়েও কিছু করি, এইটা আমরা সবসময় গোপন রাখি এবং একেবারে সত্যটাকে মানে হজম করি এবং মিথ্যাটাকে সত্যের মতো করে প্রচার করি। কিন্তু ওনার মতো করে অনেস্টলি সবাই স্বীকার করতে পারলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম যে আপনার কাছে তরুণ কষ্ট নিয়ে এসছে, তরুণ অবস্থায় এসছে, আপনি ওষুধ দিয়েছেন, দেখা যাচ্ছে কষ্ট চলে গেছে, আপনি রুগীকে পরীক্ষা করে দেখছেন পাত্রী নাই। এখন আপনি কি করবেন? পাত্রী কিন্তু আবার হবে, আপনি নিশ্চিত থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। আমি 87-এ চেম্বার দিয়েছি, আজকে 2021 সাল। আমি আমার এলাকায় প্রথমে একটা পাত্রীর পেশেন্ট ভালো করেছিলাম। গল্পটা বলতে চাই এই কারণে, তরুণ শিক্ষার্থী বন্ধুরা অনুপ্রাণিত হবেন। আমি তখন এইভাবে কেস টেকিং করে ওষুধ দেওয়া অত শিখি নাই। কেস টেকিং করি, ওষুধ দিই, কিন্তু সিদ্ধ হস্ত হয়নি, তখন কাঁচা কাঁচা হাত, আধা পাকা হাত। তো অনেক সময় আমি তখন আমার কুনাল স্যারের মতোই এসেছে নতুন মানুষ, কোন পণ্ডিতের বই লেখা আছে এই ওষুধটি ভালো কাজ করে, তো সেই রকম সূত্র ধরে আমি একজন মনীষীর বই পড়ছি যে অসীমাম ক্যান পাত্রীর জন্য একটি অসাধারণ ওষুধ। পেশেন্ট আসলে আমি তাকে সেই কাজই করেছি, অসীমাম ক্যান দিয়েছি, যতটুকু আমার এখন মনে আছে। ওষুধ খাওয়ার পর রোগীর ব্যথা ট্যাথা নাই। ব্যথা না থাকলে কি হবে? পাড়া পড়োশি এলাকার লোকজন বলছে যে তুই যে পরীক্ষা নিরীক্ষা করলি, মানে ও একটা অ্যালোপ্যাথি ক্লিনিকে রাজশাহীতে পরীক্ষা করিয়েছে, ওনারা সময় দিয়েছেন এতদিনের মধ্যে অপারেশন করে নিতে হবে, দ্রুত করা ভালো, না হলে অসুবিধা হবে, পিত্তথলির পাত্রী আর কি। তো পরে উনি অপারেশনের ভয়ে আমার কাছে এসছে, আসলে আমি ওষুধ দিয়েছি, ব্যথা আর নাই। কিন্তু এলাকার লোকজন বলছে যে হোমিওপ্যাথি খায় তোর ব্যথা গেলে কি হবে, পাত্রী কিন্তু ভিতরে আছে, তুই কিন্তু পরে বিপদে পড়বি, তুই ক্যান্সারে মারা যাবি, হোমিওপ্যাথি খেলে কিন্তু বিপদ হয়। মানে হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের কিছু উল্টা পাল্টা ধারণা আছে। তো ভয় দেখালে পরে সেই পেশেন্ট এবং পেশেন্টের হাজবেন্ড আমার সাথে আর যোগাযোগ না করে, আমি ওষুধ দিয়েছি, ট্রিটমেন্টের বোধহয় ঠিক এরকম মনে নাই, মানে 1 মাস হয়নি, একটু কমই আছে। তো এর মধ্যে আর ব্যথা ট্যাথা হয়নি। তীব্র ব্যথা আমার কাছে যখন এসেছিল তখন তীব্র ব্যথাই ছিল। পরামর্শ না করে যে ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করেছিল সেই ক্লিনিকে গিয়ে তারা আবার যোগাযোগ করলে পরে রুগীকে ভর্তি করে নিয়েছে, টাকা পয়সা জমা করে নিয়েছে। তো রুগীকে ওরা রাখে 2-3 দিন, তারপরে অপারেশন করবে। তো অপারেশনের আগে আবারও কিন্তু নিয়ম আছে, পরীক্ষা নিরীক্ষা করে নেয় কি কন্ডিশনে আছে। এখন পরীক্ষার সময় ডাক্তাররা দেখছে যে তার নাই, পিত্তথলিতে পাথরি আর নাই। আগের রিপোর্ট তো তাদেরই করা। এখন ওই রিপোর্টে এই রিপোর্ট মিলে, আগের রিপোর্টে তা আছে পাথরি, এই রিপোর্টে নাই। এখন পেশেন্টকে জিজ্ঞেস করছে যে তোমার এই যে এখন তো তোমার এখনকার রিপোর্টে তো পাথরি নাই, তুমি এর মধ্যে কি কোনো ওষুধপত্র, কোথাও কোনো ট্রিটমেন্ট? তো বলছে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। তারপর বলছে তারপর থেকে ব্যথা টান নেই। তো তারপর বলছে সবাই বলছে যে হোমিওপ্যাথি খাওয়ার পরে ব্যথা।
তো ক্লিনিক বলছে 3 দিনে তোমার যা খরচ এটা কেটে নিলাম, তোমার অপারেশন লাগবে না, যাও। এক ক্লিনিকের মালিক বা ক্লিনিক কর্তৃপক্ষ মানুষ বোঝা গেল। তো ওই পেশেন্ট ওই রাজশাহী থেকে ফেরার পথে আমার চেম্বারে, আমারটা হলো জেলা শহরে, ওর বাড়ি জেলা শহর দিয়ে ক্রস করে যেতে হয়। তো আমার কাছে এসে ঘটনা বললো, আগের রিপোর্ট পরের রিপোর্ট দেখলাম। এই যে কখনো কখনো এরকম স্পেসিফিক ওষুধও কিন্তু ভালো কাজ করে। আমি কিন্তু উদ্বুদ্ধ করছি না তরুণ বন্ধুদের যে এরকম স্পেসিফিক, আমি তখন বুঝতাম না তাই করেছি। তো দেখা যাচ্ছে হোমিওপ্যাথিতে এখন এই পেশেন্টের পাত্রী যে চলে গেল, এই পাত্রীর আবার তো হতে, আমি যেহেতু ধাতুগত চিকিৎসা হয়নি, পাত্রী আবার হতে পারে, নাও হতে পারে। ওই পেশেন্টের পাত্রী কিন্তু আর হয়নি, তারপরে ওই রোগীর সাথে আমার বহু বছর যোগাযোগ ছিল। এরপরে ওই পেশেন্ট আমাকে অনেকগুলা পেশেন্ট দিয়েছিল। তারপরে এলাকায় মোটামুটি একটা এরকম হয়েছিল, কারো পাত্রী হলে অপারেশন করার আগে অন্তত আশরাফুলের সাথে একটু দেখা করে, এইরকম একটা প্রচার হয়েছিল। প্রচুর পেশেন্ট আমি দেখছি। আমার ওই সুবাদে অসংখ্য 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 পেশেন্ট দেখার সুযোগ হয়েছে। এই পিত্তথলি বলে না, কিডনির পাথরিতে দীর্ঘ লম্বা অভিজ্ঞতা আছে, সাকসেসের অভিজ্ঞতা আছে, ব্যর্থতার অভিজ্ঞতা আছে, সব রকম অভিজ্ঞতায় আছে। তো এখন আমি বলি, আমাদের মনীষীদের বইয়ে পাওয়া যায় যে কোনো পেশেন্টের যদি অপারেশন করে পাত্রী ভালো করেছে, পাত্রী আবার যেন না জন্মায় সেজন্য উচ্চ শক্তির চায়না আপনি যদি 2-1 ডাক খাওয়ান, চায়নার এক অপরিসীম ক্ষমতা আছে যে নতুন করে পাত্রী উৎপাদন হতে দেয় না। কেন দেয় না এর মানে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি জানি না, এটি আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এরকম কোনো অ্যাকুইট মেডিসিন খেয়ে যদি রুগী পরীক্ষা দেখা যায় যে আর এই পাত্রী নাই, হোক সেটা কিডনির পাত্রী, প্যাঙ্ক্রিয়াস কিংবা পিত্তথলির, আপনি উচ্চ শক্তির 2-1 ডাক যদি চায়না খাওয়ান, তাহলে ভবিষ্যতে তার পাত্রী আর নতুন করে জন্মাবার সম্ভাবনা নাই বলে মনীষীর মতামত। এবং আমি আমার বহু পেশেন্টের ক্ষেত্রে এটা পরীক্ষা করে দেখছি, রুগী কমপ্লিট ভালো হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা দেখা ছাড় নাই। আমি 1-2 দাগ উচ্চ শক্তি চায়না খাইয়ে রেখে দিয়েছি। আমি অনেক পরে রুগীর সাথে যোগাযোগ হলে আবারও পরীক্ষা করলে দেখলেন যে না, আর প্রবলেম হয়নি। কিন্তু পেশেন্ট ভালো হয়ে গেছে ওষুধ খাওয়ার পরে, পরীক্ষা করে দেখছে আর সমস্যা নেই, রুগী যোগাযোগ করেনি। কিন্তু কখনো আবার দেখা গেছে আমার পেশেন্ট কিংবা অন্য কোনো ডাক্তারের পেশেন্ট যে ডাক্তার বাবু আমি এই যে আগের রিপোর্ট, তারপর ওই ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছিল, ভালো হয়ে গেছি, ভালো হয়ে যাওয়ার পরের রিপোর্ট আমি ক্লিয়ার, কিন্তু আবার আমার ওই প্রবলেম দেখা দিয়েছে, এখনো পরীক্ষা দেখা যাচ্ছে আবারও পাত্রী দেখা দিয়েছে। এখন আপনি বলবেন যে ডাক্তার ট্রিটমেন্ট করেছিল তার ট্রিটমেন্টটা হয়তো ধাতুগত চিকিৎসাটা প্রপার হয় নাই, হতে পারে। আবার আপনি সবার বেলায় যে একই কথাই বলবেন তাও তো নয়। তো যদি কখনো কোনো পেশেন্ট আরোগ্য হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে আমার ট্রিটমেন্টটা একেবারে ধাতুগত হয়েছে, আমি আর কোনো ওষুধ দিতে চাই না, ওকে। কিন্তু আপনি যদি মনে করেন 1-2 দাগ উচ্চ শক্তি চায়না খাওয়াবেন, ভবিষ্যতে পাত্রী হওয়ার সম্ভাবনা থাকে না, সেইটি আমি আমার বহু পেশেন্টের বেলায় পেয়েছি, আমার পেশেন্ট কিংবা অন্য ডাক্তারের পেশেন্টের বেলায়। এইটি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেই কথাটা যে অনেক সময় আমাদের তরুণ বন্ধুরা খুব বিপদে পড়ে, মারাত্মক চুল ব্যথা, বিশেষ করে পিত্তথলির পাত্রীর। আমাদের একজন বড় মনীষী, ক্লিনিক্যাল মেডিকেল লেখক ডাক্তার ফ্যারিংটন, সম্ভবত ওনার বইয়ে পাওয়া যায়, আমি যদি মিস না করি, ক্যালকেরিয়াকার 30 চুল ব্যথায় অসাধারণ একটা ওষুধ, খুব দ্রুত পেনটা কিওর করে। ঠিক অনুরূপ ভাবে ধাতুগত চিকিৎসা আপনি দিচ্ছেন কিন্তু ব্যথা কন্ট্রোল হচ্ছে না, এরকম আমি অন্য ডাক্তারের পেশেন্ট আমি আমার নিজের বেলায় দেখছি। অসিমাম ক্যান একটা অসাধারণ ওষুধ, এটি একটা ইন্ডিয়ান ড্রাগ। অসিমাম ক্যান, অসিমাম ড্যাড, অসিমাম স্যাঙ্ক, এরকম অসিমাম দিয়ে বোধহয় অনেক পদের ওষুধ আছে। তো এটি সম্ভবত ওই যে আমাদের যে তুলসী গাছ আছে, আমাদের হিন্দু ধর্মের ভাইদের বাসায় বোধহয় গাছটা বেশিরভাগ থাকে। তো এটি থেকে সম্ভবত তৈরি ওষুধটা। এইটি কিডনির পাত্রী হোক আর পিত্তথলির পাত্রী, তীব্র ব্যথায় অসাধারণ কাজ করে। আপনি মাদার ব্যবহার করবেন না নিম্ন শক্তি ব্যবহার করবেন, এটি আপনার অভিজ্ঞতা বা আপনার সুবিধা মতো আপনি করতে পারেন। আর কোলেস্টেরিনাম একটা ওষুধ আছে, এটি এখন 3x বিচূর্ণ, বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়ায় পাওয়া যায়। আগে পাওয়া যেত জার্মানি, বাংলাদেশিটা বোধহয় পাওয়া যায়, কিন্তু বিদেশিটা এখন ট্যাবলেট ফর্মে এসে গেছে।
এই বিচূর্ণ ট্রাইটুরেশন এই ওষুধটা কিন্তু পিত্তথলির পাথরির জন্য অসাধারণ কাজ করে, এবং পিত্তথলির পাথরির কারণে যখন রোগী জন্ডিসে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে যায়, খুব সিরিয়াস অবস্থা, তখনও কিন্তু খুব দ্রুত কাজ করে। এই তরুণ বন্ধুদের জন্য 3টা ওষুধ মাথায় রাখতে বলবো: অসিমাম ক্যান, কলেস্টেরন 3x এবং ক্যালকেরিয়া 30। কখনো যদি আপনারা এরকম খুব বিপাকে পড়ে যান, বিপদে পড়ে যান, এই মুহূর্তে আপনি ওষুধ নির্বাচন করতে পারছেন না, অথবা রুগী আপনার হাতের কাছে নাই, রুগী নিয়ে আসেনি, কিংবা রুগী এখন ব্যথায় এত তীব্র চিৎকার করছে, কান্নাকাটি করছে যে এখন ও ঠান্ডা মাথায় নাই, অস্বস্তিকর অবস্থায় আছে, এখন আপনি কেস টেকিং করে তার থেকে প্রপার লক্ষণ নিতে পারছেন না, সেই ক্ষেত্রে সাময়িক রিলিফের জন্য এই 3টা ওষুধ আপনার মাথায় রাখতে পারেন। কিন্তু কখনো এই 3টার উপর নির্ভর করে ডাক্তারি কাজ চালিয়ে যাবেন না। অবশ্যই রুগীর কেস টেকিং করবেন, সুনির্বাচিত ওষুধ যেটি আসে সেইটি দিবেন, এবং যথাযথ সময় ক্ষেপণ করবেন একটা ওষুধ দিয়ে। তড়িঘড়ি ওষুধ পাল্টাপাল্টি করবেন না। তবে আমি একটা সময় বহু পেশেন্টের ক্ষেত্রে অসিমাম ক্যান, খুব তীব্র ব্যথা নিবারণ কিংবা অসিমাম দিয়ে টোটাল রুগীটাকে কিওর করা, বহু পেশেন্ট, মানে আমি এই পর্যন্ত কয়শো পেশেন্ট দেখছি এই পাথরির, আমার মনে নাই, আমি বলতে পারবো না, তবে শত শত, এবং খুব ভালো ওষুধ। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চাই না যে কেউ সমালোচনা করুক, আমি সমালোচনা করার মতো 3টা কথা অনেস্টলি বলেছি, যে এই 3টা ওষুধ এইরকম খুব তীব্র ব্যথায় কষ্টকর অবস্থায় প্রয়োগ করা যেতে পারে, করবেন, এটা আমি কাউকে বলছি না। ঠেকলে করবেন, যদি রুগী হাতের কাছে নাই, রুগী হাতে সাথে নিয়ে আসেনি, কিন্তু রুগীর খুব তীব্র ব্যথা পরীক্ষায় পাওয়া গেছে, পাত্রী রুগীর অভিভাবক বা বাড়ির লোক এসে আপনার কাছে তথ্য দিচ্ছে, অথবা রুগী এখন এত গড়াগড়ি চিৎকার যে আপনি এই তথ্যটা এখন প্রপার নিতে পারছেন না, আপাতত রিলিফের দরকার, সেই ক্ষেত্রে 3টা ওষুধের সাহায্য নিতে পারেন। এই ছাড়া আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে যদি এই 3টার বাইরে গিয়ে আপনি যে কোনো ওষুধ তড়িৎ গতিতে নির্বাচন করতে পারেন, সেটি নিশ্চয়ই আপনার জন্য ভালো। তো সবাইকে ধন্যবাদ স্যার। স্যার, আশরাফুল হক স্যার, আপনি ওসিমাম ক্যান কত পটেন্সি বেশিরভাগ ব্যবহার করতেন? আর ওসিমাম ক্যানটা আমি মনে হয় পড়ছিলাম ব্রাজিল দেশীয় তুলসী জাতীয় গাছ, আর স্যাংটা হলো যে আমাদের আমি বলি, শ্বেত তুলসী, দুলাল তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী, আমি তুলসীর প্রায় বোধহয় 17-18 রকমের নাম জানতাম, এই মুহূর্তে অত মনে নাই আর কি। তো শ্বেত, তুলসী, দুলাল, কৃষ্ণ, এরকম অনেকগুলা। তো এর মধ্যে ওই যে আমাদের হোমিওপ্যাথির নামগুলো আবার এরকম বোধহয় অসিমাম স্যাং, অসিমাম ক্যান, অসিমাম র্যাড, এরকম নাম আছে আর কি। তো অসিমাম ক্যান যেটা, এইটা এই ক্ষেত্রে আমি যখন বুঝতাম না একেবারে তরুণ মানুষ, তখন মাদার টিচার ব্যবহার করতাম। আর আমি যখন একটু বুঝতে শিখেছি, আমি কিন্তু মাদার, বায়োকেমিক, নিম্ন শক্তি এগুলো আর ব্যবহার করি না। আমি এখন একেবারে সবই আমার কাছে, আমার আলমারিতে 1 ড্রামের বেশি ওষুধ নাই, এবং সমস্ত ওষুধ বড়ি, মানে শততমিক হোক 50 সবই বড়ি। আমার 50 হচ্ছে ম্যাক্সিমাম। আমার 4টা আলমারিতে প্রায় 5,000 বোতল ওষুধ আছে কাছাকাছি, মানে একটা আলমারিতে 1200 বোতল ওষুধ ধরে। তো প্রায় প্রায় মনে করেন যে 5,000-এর কাছাকাছি ওষুধ আছে, সবই হলো অনড্রাম এবং বড়িতে। তা আমি এখন সবই শক্তিকৃত ওষুধ ব্যবহার করি, আমি বায়োকেমিক, মাদার বা ওগুলার ব্যবহার করি না। আমার কাছে অসীমাম 50 আছে, শততমিক আছে, সব পাওয়ার আর কি। এখন আমি 30, 200, 1M, 10M এরকম, আর যদি 50 হয় তাহলে তো 1 থেকে শুরু করে বিভিন্ন শক্তি আছে, সেগুলো আমি ব্যবহার করি আর কি। আমি চেষ্টা করি, আমি একবারে ওইভাবে মুখস্থ দিই না। ক্যালকেরিয়ার পেশেন্টের কিছু লক্ষণ আছে কিনা সেটা অবশ্যই দেখি, অসীমামের লক্ষণ কিছু আছে কিনা সেটা অবশ্যই দেখি, কোলেস্টেরনের লক্ষণ কিছু আছে কিনা সেটা দেখি। যেমন কোলেস্টেরনের মানসিক লক্ষণ কিন্তু ম্যাক্সিমাম বইতে পাওয়া যায় না। অনেক ডাক্তারই অনেক অনেক সময় আমার কাছে জানতে চায়, কোনো বইতে কোলেস্টেরনের লক্ষণ পাই না, 2-3 লাইন মাত্র লেখা আছে মারাত্মক জন্ডিস, লিভার ক্যান্সার আর পিত্তপাথরি, কিন্তু এর কোনো সিমটম লেখা নাই। তা আমার কাছে কিছু বই আছে, দুর্লভ বই, যেখানে মানসিক লক্ষণ থেকে শুরু করে তার রাজবৃদ্ধি অনেক কিছু আছে। তো সেগুলো আমার জানা আছে, যে কারণে আমার সুবিধা হয়। অসীমাম ক্যানের মানসিক লক্ষণ থেকে শুরু করে অন্যান্য লক্ষণ, মানে মোটামুটি তার রাজবৃদ্ধি, এগুলো আমার কিছু জানা আছে। আমার কাছে ওরকম কিছু দুর্লভ বই আছে। তো ঠিক এরকম আমি এগুলো মোটামুটি, ক্যালকেরিয়া কার্বের লক্ষণ তো আমরা সবাই জানি, তা আমি মোটামুটি ফলো করি। কিন্তু আমার তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ওরা হয়তো ওইভাবে ওই সময় বিভ্রান্ত হবে, মেলাতে পারবে না, যে কারণে ওদের সাময়িক রুগীটাকে যদি রিলিফ দিতে পারে, তারপরে রুগীটা সে ঠিক মতো কেস টেকিং করুক, দেখুক। কিন্তু এইটা আমি বলতে চাই না, আমি যেহেতু শিক্ষক, তো সমালোচনার জায়গা একটা, যা সাহেব এরকম বেলাইনে শেখাচ্ছে।
অনৈতিক অন্যায় হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় রুগীটা হাত ছাড়া না করে রুগীটাকে কষ্ট না দেয়, বিপদে না ফেলে, অপারেশনে না পেটে, যদি আমি আপাতত ব্যথাটা কমাতে পারি, তারপরে আমার ট্রিটমেন্টটা আমার নিয়ম হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী করব। তো ঠিক আছে স্যার। স্যার, সাগর স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার, হামিম স্যার। স্যার, আমাদের আমাদের সাথে যথাসম্ভব কানাডা থেকে ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার জয়েন করছে, কানাডা থেকে। স্যার কি? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ডক্টর জহিরুল ইসলাম স্যার। তবে আর একটা কথা আমি একটু বলে নিতাম, জরুল স্যারকে অভিনন্দন আপনাকে স্যার। আমি একটা ছোট্ট কথা বলে নিই। আমাদের পাত্রীকে অ্যানালাইসিস করে দেখা গেছে যে পাত্রীর মধ্যে 80% উপাদানই থাকে কোলেস্টেরল। কারণ আমাদের এই যে পিত্তরস, আমরা যে কোলেস্টেরল যুক্ত খাবার খাই, সেটাকে কিন্তু যে কোনোভাবে আলাদা করে বের করে দেওয়ার চেষ্টা করে। একসময় যখন এটা জমে যায় তখন সেটা হয়, এর মধ্যে কিছু লবণও থাকে। তো একজন মনীষী বলছেন, আমাদের বাংলাদেশের খুব নামকরা মনীষী, যে যে সমস্ত মানুষদের লবণ খাওয়ার প্রবণতা অধিক, তাদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায় পিত্তথলিতে পাথর। অর্থাৎ পিত্তথলির ম্যাক্সিমাম পাথরির পেশেন্টকে উনি ওনার অবজারভেশনে দেখেছেন যে এরা লবণ প্রিয়। তাই উনি বলছেন যে লবণ খাওয়ার প্রবণতা যাদের, তাদের এইটি হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে পিত্তথলির পাথরির মানুষকে অবশ্যই লবণ নিষেধ করে দিতে হবে। আপনি ট্রিটমেন্ট করবেন ভালো হয়ে যাওয়ার পরেও, এবং অবশ্যই কোলেস্টেরল যুক্ত, বেশি ফ্যাট যুক্ত কিংবা তৈলাক্ত খাবার না করতে হবে। কারণ এই তৈল, ফ্যাট জাতীয় খাবার এবং লবণ পিত্তথলির পাথরি তৈরিতে একেবারে অন্যতম উপাদান। এই জন্য তিনটা খাবার একেবারেই অ্যাভয়েড করা উচিত পিত্তথলির পাথরির পেশেন্টদের জন্য, এছাড়া এমনিতে যে কোনো মানুষদের জন্য। এটি ডাক্তার এ আলী স্যার তার বই লিখছেন যে তার জীবনে ম্যাক্সিমাম পেশেন্ট যতগুলা পিত্তথলির পাথরি পেয়েছে, তাদের ম্যাক্সিমামেরই দেখা গেছে এরা সবাই লবণ প্রিয়। আমিও ওই ঘটনা জানার পরের থেকে আমি যত পেশেন্ট দেখছি, তাদের কেস টেকিং এ দেখা যায় যে এরা লবণ প্রিয় মানুষ। পিত্তথলির পাথরি রোগীদের ম্যাক্সিমামই লবণ প্রিয়। আমি এদের লবণ খেতে না করি। ধন্যবাদ স্যার। ডক্টর জহিরুল ইসলাম স্যার। ক্যানাম প্রথম জীবনে যে কেসটির কথা বললেন, ওটা কি স্যাংটাম না ক্যানাম? ক্যান স্যার, ওসিমাম ক্যান। হ্যাঁ, প্রথমে যে গলস্টোন চলে গেছিল যেটা সম্ভবত ওই সর্দি ঠান্ডার জন্য, আর ক্যান হচ্ছে আপনার ওই এর জন্য, পাথরির জন্য। হ্যাঁ, স্টোনের জন্য, সেটাই জানি। হ্যাঁ, যে ক্যান স্যার, থ্যাংক না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো ওকে স্যার, জি। আপনাদের ঠিক কলকাতাতে আছে স্যার, আপনাকে দুর্লভ ওষুধ পাওয়া যেত স্যার। জাস্টিসিয়া রুব্রাম পাওয়া যেত এক সময়, সারা পৃথিবীর কোথাও পাওয়া যেত না, কোনো কোম্পানি করতো না, কিন্তু আপনাদের কলকাতায় করতো। এখন সেটা আর করে না। জাস্টিসিয়া রুব্রামটা একটা অসাধারণ, যে যক্ষা কাশির পেশেন্ট, বিশেষ করে যাদের কাশির সাথে ব্লাড আসে, রাত্রে দিলে সকালে ব্লাড শেষ, সকালে দিলে সন্ধ্যার মধ্যে ব্লাড শেষ, সে যক্ষার পেশেন্ট হোক আর এমনি নর্মাল কাশিরই হোক, কাশির সাথে মুখ দিয়ে রক্ত আসলে এত অসাধারণ, সেই ওষুধটা এখন আর পাওয়া যায় না। আমি 10 বছর আগে সেন্ট জনস কোম্পানির পাওয়া যায়, 35 আমি পোটেনশিয়াল নিচে পাওয়া যায়। আমি এবার গিয়ে কলকাতায় অনেক কোম্পানি খুঁজছি। আমি আগে নিয়েছিলাম ইকোনমিক থেকে, ইকোনমিক এখন আর করে না। আমার কাছে ইকোনমিকেরটা আছে, 10 বছর আগে আনছিলাম, সেটা এখনো আছে। 10 বছর কি 8 বছর হয়ে গেল, এখনো আছে, ওইটাই দিয়ে ভেঙে চুরে চলছে, এখন আর পাওয়া যায় না। এখন স্যার কলকাতার কেউ করে না, সেন্ট জনস কোম্পানি ম্যাঙ্গালোরে তারা করে 35 পোটেনসির ওপরে করে, তার নিচে পাওয়া যায় না। 35 জাস্টিসিয়া রুব্রাম, জাস্টিসিয়া রুব্রাম। অ্যাডাপ্টোটা না কিন্তু স্যার। না, জাস্টিসিয়া রুব্রামের কথা বলছি, 35 এর নিচে পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, আমি কলকাতায় এবার খুঁজছি অনেকগুলো কোম্পানি, কোথাও নাই। আশরাফুল স্যারের নাম্বারটা একটু দিয়ে যাবে? হ্যাঁ স্যার, 01718 01718 520 520। সেক্ষেত্রে কেমন আমাদের স্কোপ আছে, বা এখানে কোনো সিরিয়াস কোনো সমস্যা প্রবলেম হয় কিনা, এ বিষয়ে যদি একটু বলেন। জি, এখন এখানে বিষয় হচ্ছে সিবিডি মানে হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টে যখন স্টোনটা থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই বাইল ডাক্টটা অবস্ট্রাক্ট হয়ে যায়। আর অবস্ট্রাক্ট মানে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে কি বাইল আসতে পারে না। তখন বাইল না আসলে কি আপনার অবস্ট্রাক্টেড জন্ডিস হবে। স্বাভাবিকভাবে যখন বাইল না আসে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, বাইলগুলো কনসেন্ট্রেটেড হয়ে যাবে, অনেকগুলো কমপ্লিকেশন তো অবশ্যই দেখা দিবে যদি কমন বাইল হয়ে যায়, আটকে যায়।
স্বাভাবিকভাবে কমন বাইল ডাক্টের স্টোন এটা কমই হয়। তো যদি কমন বাইল ডাক্টে স্টোন যদি চলে আসে তাহলে এটা বের হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তবে যদি না যায়, ওইখানে যদি মানে অবস্ট্রাকশন হয়ে যায়, থেকে যায়, ইমপ্যাক্ট হয়ে যায়, তাহলে তো অবস্ট্রাক্টেড জন্ডিস হবে অবশ্যই। মানে পেশেন্টের কমপ্লিকেশন দেখা দিবে, অনেক বেশি কমপ্লিকেশন দেখা দিবে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে অ্যাকিউট কোলেনজাইটিস হতে পারে। কোলেনজাইটিস মানে হচ্ছে কমন বাইল ডাক্টের ইনফ্লামেশন হবে, পাশাপাশি হচ্ছে পেশেন্টের জন্ডিস হবে, আর আরো আদার্স যে কমপ্লিকেশন গুলো তো অনেক কিছুই হবেই। এটা সিরিয়াস কন্ডিশন। এক্ষেত্রে কি আমাদের হোমিওপ্যাথি কোনো স্কোপ আছে কিনা? স্যার ভালো। এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে এটা ডায়াগনোসিস হয় এবং পেশেন্টের কোনো সিমটম যদি দেখা না যায়, বা পেশেন্ট যদি অত খারাপ অবস্থা যদি না হয়, তাহলে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটাই দিতে পারি। তবে স্বাভাবিকভাবে যদি অবস্ট্রাকশন কমপ্লিটলি হয়ে যায়, তাহলে ওই পেশেন্টটাকে আসলে ছেড়ে দেওয়া ভালো, কারণ তার ইমার্জেন্সি ব্যবস্থা দরকার। হ্যাঁ, যেহেতু তার বাইল মানে আশাটাই অবস্ট্রাক্ট হয়ে গিয়েছে, তো ওই পেশেন্টের কমপ্লিকেশন খুব উইথিন শর্ট টাইমে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আসলে এই মানে আপনার যদি এটাকে বলা হচ্ছে কলিডোকাল কি বলে কোলিলিথিয়াসিস। তো এই এই কোলিলিথিয়াসিস বা এই কমন বাইল ডাক্টে পাথর থাকলে এই পেশেন্ট গুলো আসলে আমাদের কাছে ওইরকম আসে না। এগুলো ইমার্জেন্সি অবস্থা, ওরা ইমার্জেন্সি হসপিটালে চলে যায়। তারপরে যদি আপনার কাছে আসে, তাহলে অবস্থা হচ্ছে পেশেন্টের একটু প্রগনোসিস ভালো না, মানে উইথিন শর্ট টাইমে তার অবস্থা খারাপ হবে, তার অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিবে। তো এই পেশেন্টটাকে আসলে হাত না দিয়ে তাকে ভালো একটা ম্যানেজমেন্ট দিয়ে দিলে মনে হয় ভালো হয়। মানে তাকে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়, রেফার করে দিলেই ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ছোট করে দুটো প্রশ্ন রাখতে চাই বা জানার জন্যই আর কি, যদি জি সময় থাকে। জি, অবশ্যই অবশ্যই, প্রশ্নের আমার জন্য তো প্রশ্ন সময় ছিল, আছে। ব্যাপারটা হলো যে এখানে যেহেতু প্যানক্রিয়াটিক ডাক্ট একটা কথা আছে, তো জি প্যানক্রিয়াস বড় হতে পারে, এটার সাথে কি ব্লাডারের কোনো সম্পর্ক আছে কিনা, এটা হলো একটা প্রশ্ন। আর এই যে আপনার কতটুকু বা সাইজের, যেহেতু আল্ট্রাসাউন্ড করলে একটা সাইজ আসে, আসলে কতটুকু সাইজের উপরে আমরা ট্রিটমেন্টটা আসলে দিতে পারি, বা আমাদের এটা সামর্থ্যের মধ্যে আসে, এটা বললে মনে হয় ভালো হয়। থ্যাংক আচ্ছা ইউ। স্যার, এটা আমরা অনেকবার বলেছি, তো একটু এখন আবার বলে দিচ্ছি। তা হচ্ছে শেষে যে আমরা হোম মেসেজ বা একটা সামারি করেছি, সেখানেও বলেছি কতটুকু সাইজ। হয়তোবা ডিরেক্টলি মানে স্টোনের সাইজ এতটুকু হতে হবে এটা না, আমরা ওই যে ডায়ামিটারটা বলেছি, আমাদের এই যে ডাক্ট গুলোর ডায়ামিটার বলেছি, ওটা দিয়ে ধরে মানে ধরতে পারতেন। তো মানে এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে সম্পর্ক আছে অবশ্যই। সেটা কিভাবে, যে আমাদের কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা একসাথে মিলিয়ে একটা ডাক্ট হয়েই কিন্তু আপনার এই ওপেন হয় হচ্ছে ডিওডেনামের সেকেন্ড পার্টে। ঠিক আছে, যেহেতু দুইটা একসাথে মিলিয়ে যায়, যেভাবে করে রাইট হেপাটিক ডাক্ট লেফট হেপাটিক ডাক্ট দুইটা মিলে কমন হেপাটিক ডাক্ট হয়, একইভাবে সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্ট মিলে কমন বাইল ডাক্ট হয়, একইভাবে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা একসাথে মিলিয়েই কিন্তু হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হয়ে ওপেন হয় মানে কোথায়, ডিওডেনামের সেকেন্ড পার্টে। তো কোনো কারণে দেখা যাচ্ছে স্টোনটা এসে প্যানক্রিয়াটিক ডাক্টের মুখে যদি মানে আপনার ইমপ্যাক্ট হয়ে যায়, লেগে যায় বা আটকিয়ে যায়, তাহলে অবশ্যই প্যানক্রিয়াটিক জুস আসতে পারবে না এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হবে। আর ইনফ্লামেশন হলে পেশেন্টের তো মানে সিমটম গুলো, ইনফ্লামেশনের সিমটম গুলো দেখা দিবে, পাশাপাশি প্যানক্রিয়াসের যে কাজ, ওই কাজটাও ঠিকভাবে হবে না। যেমন প্যানক্রিয়াসের যে আমরা জানি যে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, এগুলো থেকে যে গ্লুকাগন, ইনসুলিন এগুলো সিক্রেশন হয়, এগুলোতে অবশ্যই হ্যাম্পার হবে। পেশেন্টের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনই দেখা যেতে যাবে অবশ্যই। তো এখানে একটা সম্পর্ক আছে। 2 নাম্বার হচ্ছে আপনি কোশ্চেন করেছেন যে স্টোনের সাইজটা কতটুকু হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। হ্যাঁ, এটা আসলে স্টোন আমরা বলেছি যে সিস্টিক ডাক্টের ডায়ামিটার হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার অনলি। 2 থেকে 3 মিলিমিটার মানে ছোট, অনেক ছোট। তো এই ডায়ামিটার 2 থেকে 3 মিলিমিটার যদি আপনি কোশ্চেন করেন, মানে এটা যদি এভাবে যদি আমরা বলি যে যেহেতু ডায়ামিটার 2 থেকে 3 মিলিমিটার, তাহলে 2 থেকে 3 মিলিমিটারের উপরে পাথর আমরা চিকিৎসা দিব না। আসলে
আমরা আবার দেখা যাচ্ছে আপনার কমন বাইল ডাক্টের ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি 2 থেকে 3 মিলিমিটার পাথরের চিকিৎসা না দিলে তো পেশেন্ট আর আমাদের কাছে আসবে না, বা এই পেশেন্ট আমরা মানে দেখা যাচ্ছে এই গলস্টোনের ম্যাক্সিমাম 2 থেকে 3 মিলিমিটার উপরে পাথর নিয়েই আসে। এখন আমরা যে জিনিসটা শেষে গিয়ে বলেছি যে ম্যাটেরিয়া মেডিকেয়ার থেকে, বিশেষ করে ক্যান্টের ম্যাটেরিয়া মেডিকেয়ার থেকে আমরা যদি কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমরা পেশেন্টের এই মানে স্টোনের সাইজটাকে আমরা হয়তোবা দেখা যাচ্ছে যে যেহেতু ডাক্ট গুলো ডিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ডিস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে পাথর বের হয়ে আসে অথবা ডিজলভ হয়ে যায়। যদি ডিজলভ হয়, আপনি যদি ওইভাবে মেডিসিন একুরেটলি তাকে দিতে পারেন, যদি পাথর ডিজলভ হয় তাহলে তো পাথরের সাইজ ইজ নট ফ্যাক্ট, পাথরের সাইজটা কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে হচ্ছে তারপরও বিষয় হচ্ছে আমরা কতটুকু, আমাদের তো একটা লিমিট থাকা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি, আমরা একটা পেশেন্ট, আমার একটা পরামর্শ আর কি, যে আমরা যদি দেখি একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, আমরা পেশেন্টকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়েছি, দেওয়ার পরে পেশেন্টের অবস্থা আগের চেয়ে ভালো বা ভালোর দিকে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে সাইজটা হয়তো ছোট হয়ে আসছে বা পেশেন্টের কমপ্লিকেশন নেই এই ধরনের, তাহলে আমরা হয়তোবা দেখা যাচ্ছে একটা অ্যাকিউট কোলেসিস্টেটিসকে ম্যানেজ করার পরে সেকেন্ড টাইম থার্ড টাইম যদি বারবার কোলেসিস্টেটিস হয়, তাহলে আমরা এই পেশেন্টটাকে আর রাখবো না, আমরা পাঠিয়ে দিব, কারণ কোলেসিস্টেটিস তো ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে পেশেন্টকে। তো আমরা যদি এরকম বারবার কোলেসিস্টেটিস হয় তাহলে আমরা রাখবো না। কিন্তু যদি পেশেন্টের অবস্থা একটা কোলেসিস্টেটিস ম্যানেজ করার মাধ্যমে, মানে একটা ইনফ্লামেশন ম্যানেজ করার মাধ্যমে যদি দেখা যাচ্ছে পেশেন্টের আর কোলেসিস্টেটিস হচ্ছে না, ইনফ্লামেশন বা ব্যথা বেদনা কোনো কিছু হচ্ছে না, তো আমরা এটার জন্য হয়তো বা দেখা যাচ্ছে 6 মাস 1 বছর আমরা সময় নিতে পারি। তো যদি দেখা যাচ্ছে এর মধ্যে ভালো হয়ে যায় পেশেন্ট বা ডিজলভ হয়ে যায় অথবা পাথর বের হয়ে যায়, তাহলে তো গুড। আর যদি দেখা যাচ্ছে আবার সেকেন্ড টাইম তার মানে আবার ব্যথা নিয়ে আসছে, তাহলে সেকেন্ড টাইম থার্ড টাইম যদি আসে তাহলে আমরা আর পেশেন্টটাকে না রাখাই ভালো। না রাখাই ভালো বলতে আমরা আসলে রেফার করে দেওয়াই উচিত, এটা আমার মনে হয়। আর একটা বিষয় এখানে আমি বলবো, সেটা হচ্ছে আশরাফুল হক স্যার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে চায়নার কথা বলেছেন। চায়না, আমি ক্যান্টের যথাসম্ভব ক্যান্টের লেকচার্সে পড়েছিলাম যে বেলেডোনায় যখন অ্যাকিউট অবস্থাটা ম্যানেজ করা যায়, পেইনটা চলে যায়, তাহলে পরবর্তীতে মেডিসিন বলেছেন চায়না ইউজ করার জন্য। এটা হচ্ছে ক্যান্ট বলেছেন, আর স্যার তো এখানে বলেছেনই। তো থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে? এটা বলেছেন, ঠিক আছে। আশরাফুল স্যার যেটা বলেছেন যে যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে যদি পাথরটা অপসারিত হয় এরপরে যদি আবার আসে, সেক্ষেত্রে আপনি রোগীকে আসতে বলবেন এবং চায়না উচ্চ শক্তির এটা দিতে পারেন যাতে পাথর আর না হয়, এটা বলেছিলেন। জি জি, না স্যার চায়নার কথা বলেছে, আমার ওই সাথে সাথে ওই কথাটা মনে হয়েছে তাই বললাম ক্যান্টের কথাটা। আমি আবার একটু ঢুকলাম। আমাদের একজন চিকিৎসক বন্ধু ডাক্তার রিপন, ওর আম্মা বোধহয় খুব অসুস্থ, ও কিছু ছবি দিয়ে রাখছে আমাদের ডাক্তার সাগরের কাছে, ও সব ডাক্তারদের নিয়ে একটু পরামর্শ করার জন্য। কিন্তু আমি সকল স্যারকে পাঠিয়ে দিয়েছি। আমরা কালকে রিপন স্যারকে